আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থসূচকের সম্পাদক জনাব জিয়াউর রহমান। মিস্টার জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুস্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের করবেন বিশ্লেষণ। বাড়ি গাড়ি কারখানায় চলছে চরম গ্যাস সংকট। কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে এমন গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বস্ত্র খাতে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে, গ্যাস পাম্পে দীর্ঘ লাইন। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, আমদানি নির্ভরতার ঝুঁকি জেনেও কেন আমাদের জ্বালানি নীতি এখনও আমদানি নির্ভর? কেন এখনও স্থল কিংবা সমুদ্রে নতুন গ্যাস অনুসন্ধান, গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর দিকে আমাদের মনোযোগ কম? সহজ করে বুঝে তাই। এছাড়াও স্বাধীন গণমাধ্যমের নীতিমালা তৈরিতে সম্পাদকদের সহযোগিতা, দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং হঠাৎ মন্ত্রীদের পুলিশ প্রোটোকল তুলে নেয়ার প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই গ্যাস সংকটের প্রতিবেদনটি দেখে আসি। দেশের শিল্প বিপ্লব ও অর্থনৈতিক অগ্রগতির মূলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাকৃতিক গ্যাস। বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং শিল্পের জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি। তবে দীর্ঘদিন থেকেই দেশে গ্যাস সংকট চলছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, বিপরীতে মিলছে 2,200 মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে প্রায় 1,200 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে এলএনজি থেকে 950 থেকে 1,000 মিলিয়ন ঘনফুট সরবরাহ পেলেও বর্তমানে একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয় সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যার সরাসরি প্রভাব পড়ছে গ্যাস নির্ভর শিল্পে। ইতিমধ্যে আমরা ধরেন আন্ডার ক্যাপাসিটিতে চলতেছি, ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, টেক্সটাইল, স্পিনিং ধরেন 60% 65% ক্যাপাসিটি চলতেছে। আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জোনে যেগুলো ফ্যাক্টরি আছে সেখানে আসলে বর্তমানে 1 PSIও আমরা গ্যাস পাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক না হলে চরমভাবে ব্যাহত হবে উৎপাদন ও রপ্তানি। ফলে সময়মতো পণ্য জাহাজীকরণ ও ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। আমি যখন শিপমেন্ট ডেটটা ফেল করতেছি, মানে টাইমলি দিতে পারছি না, দুইটা বড় ধরনের দুইটা সংকট তৈরি হবে। একটা হলো, প্রথম সংকট হলো আমি শিপমেন্ট আমি দিয়ে মাস শেষে বেতনের টাকাটা নিতাম, সেই টাকাটা আমি পাচ্ছি না। তার মানে আমি আগামী মাসের বেতন দিতে গিয়ে কিন্তু একটা সংকট তৈরি হবে। সংকট উত্তরণে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পাশাপাশি আরও অন্তত 2টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে দ্বিমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের অ্যাটলিস্ট এই মুহূর্তে আরেকটা এফএসআরইউ দরকার ছিল। সো ওইটা থাকলে এই ইম্প্যাক্টটা আমাদের অত হতো না। 2টা এফএসআরইউ জায়গায় 3টা থাকে, একটা স্ট্যান্ড বাই টাইপ হবে, এটা অলওয়েজ স্ট্যান্ড বাইও রাখা যাবে না, টু টেকনিক্যাল। তাহলে যদি আরও 2টা যোগ হয় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে বা সমস্যা কমে আসবে। গ্যাস সংকটটিকে অজুহাত হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশে যাতে এলএনজি সম্প্রসারণের উদ্যোগ না নেওয়া হয়। আমি মনে করি যে এফএসআরইউ যেটি নষ্ট হয়েছে, সরকারের নিজস্ব কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে যত দ্রুত সম্ভব সেটি সংস্কারের দিকে নজর দেওয়া দরকার। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি যেসব কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে বিনিয়োগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। জিয়াউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বরং একটু বুঝতে চাই, ধরেন আমাদের এই প্রতিবেদনটি মূলত ইন্ডাস্ট্রিয়াল খাত, পোশাক শিল্প, বস্ত্র খাত, এই দিকেই ফোকাস রাখা হয়েছে। এছাড়াও আপনি যদি দিনভর গণমাধ্যমের দিকে তাকান বা আশপাশের দিকেও তাকান, সেক্ষেত্রে আমরা বিভিন্ন গ্যাসের পাম্প স্টেশনগুলোতে, বাসা বাড়িতে এই সংকটের কথাগুলো জানি। এখন ধরেন একটা এলএনজি টার্মিনালের এই সংকটের কারণে, দুর্ঘটনা যেটা বলা হচ্ছে সেটার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বলা হচ্ছে যে পরিমাণ আমরা সরবরাহ করি সেটারও 45% কমে গেছে। একই সঙ্গে ধরেন এই প্রশ্নটাও সামনে ওঠে কিনা যে ধরেন আমাদের যে জ্বালানি নীতিটা, সেটা কি কারণে এখনো আমরা আমদানি নির্ভর হয়ে আছি? আসলে
এই আলোচনা করতে গেলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। আপনি আজকে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটা আসলে গত যে সরকার ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই সরকারের ভুল নীতির কারণে কিংবা ইচ্ছাকৃত কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য, গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই নীতির দিকে যাওয়া হয়েছিল। আপনি জানেন যে বাপেক্সের দীর্ঘদিন পর্যন্ত বাপেক্সের কূপ খননে এবং কূপ থেকে গ্যাস বা পাওয়ার রেকর্ড কিন্তু অনেক ভালো ছিল। সেই বাপেক্স দীর্ঘদিন পর্যন্ত কূপ খনন করতে পারে নাই, কূপ খনন বন্ধ রাখা হয়েছিল। আমরা আমাদের যে অফশোরে সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা কিন্তু ওই ব্লকগুলোকে ভাগ করে বিদেশি বিনিয়োগকারী যারা আছে, বিদেশি যে কোম্পানিগুলো আছে, গ্যাস কোম্পানিগুলো আছে, জ্বালানি তেলের কোম্পানিগুলো আছে, তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে দিতে পারিনি, কাজ দিতে পারিনি। অথচ একই জায়গা হয়তো মায়ানমার গ্যাস উত্তোলন করছে, একই ব্লকের কাছাকাছি জায়গা, বাংলাদেশের যে ব্লকগুলো পড়েছে তার ব্লকের পাশের জায়গা থেকে ইন্ডিয়া গ্যাস উত্তোলন করেছে। নিশ্চিতভাবে আমরাও গ্যাস উত্তোলন করতে পারতাম, কিন্তু কেন করা হয় না? কারণ হচ্ছে আপনি যখনই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন তখন কিন্তু আপনি ওই যে আমদানি করার যে রমরমা বাণিজ্য, বিশাল বাণিজ্য, সে বাণিজ্যের সুযোগটা কিন্তু তৈরি হবে না। এলএনজির বাণিজ্যটাকে সম্প্রসারণ করার জন্য, সুযোগ তৈরি করার জন্য মনে করা হয় যে আসলে আমাদের গ্যাস অনুসন্ধান বন্ধ রাখা হয়েছিল, আমাদের যে অফশোরের যে সমুদ্রের যে গ্যাস ক্ষেত্রগুলো ছিল সেগুলো বরাদ্দ দেওয়া হয়নি যথাযথভাবে, এবং এই নীতি দিয়েই কিন্তু চলা হয়েছিল। এবং এর বাইরে বিকল্প হিসাবে যে আমরা আপনার নবায়নযোগ্য জ্বালানি, সেই জ্বালানি দিগমনোযোগ কিন্তু দিতে পারিনি। এই সরকার এসে কিছু উদ্যোগ নিয়েছে, কত কথাবার্তা বলছে, বাস্তবায়ন হলে তো আমরা বুঝতে পারবো, কিন্তু এই এতটুকু উদ্যোগও আমরা আগের সরকারের আমলে দেখিনি, যেটি হলো সোলারে তো বিশ্বে একটা বড় ধরনের বিপ্লব ঘটছে। এবং গত সরকারের আমলে যেমন ভারতের সাথে একটা সুসম্পর্ক রেখে তারা চলার চেষ্টা করেছে নানা কারণে, টেকনিক্যাল কারণে, একই রকম কিন্তু আমরা দেখি চীনের সাথেও কিন্তু একটা সম্পর্ক ছিল। তো চীনের সাথে যত সম্পর্ক ছিল, যেখানে কাজের সম্পর্ক দরকার সেই জায়গায় আমরা কিন্তু সম্পর্কটা দেখি নাই। আমরা দেখি নাই যে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কীভাবে আমরা সোলারের এখানে বিপ্লব ঘটাতে পারি, কীভাবে সোলার সেলগুলো কম দামে তৈরি করতে পারি যৌথ প্রযুক্তির মাধ্যমে, যৌথ বিনিয়োগের মাধ্যমে, কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা কীভাবে উৎপাদন করতে পারি, সেই জায়গাগুলো করতে পারতাম। তো সেই সব জায়গাগুলো না করার কারণে আজকে আমরা জ্বালানি খাতে যে কতটা ভালনারেবল অবস্থায় আছি, নিরাপত্তাহীনতার মধ্যে আছি। একটি ঘটনায় একটা দুর্ঘটনা ঘটেছে, যদি আরেকটি টার্মিনাল কোনো কারণে অকেজ হয়ে যেত তাহলে কি অবস্থা হতো আপনি বলেন। আর এটা তো হয়েছে 21 তারিখে, তার আগে থেকেই কিন্তু আন্ডার ক্যাপাসিটিতে চলছিল আপনার গাজীপুর সব বিভিন্ন এলাকার শিল্প কারখানা। আপনারা এই রিপোর্টটিতে দেখেছেন, কিন্তু শিল্প খাতের যে উদ্যোক্তারা আছেন, নেতারা আছেন, তারা কিন্তু বলেছেন। এবং একটি কোম্পানি যদি তার মিনিমাম লেভেলের ক্যাপাসিটি ইউজ না করতে পারে, ধরেন 70% মতো ক্যাপাসিটি ইউজ না করতে পারে, তাহলে কিন্তু তাকে প্রফিটেবল অবস্থায় রান করাই মুশকিল, এক। আর দ্বিতীয়ত তৈরি পোশাকের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে তো বাইরের ডিমান্ড ফুলফিল করতে হয়, টাইম থাকে, লিড টাইম আমরা যেটা বলি, একটা অর্ডার দিলেও 2 মাসের সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে। আপনি যদি 2 মাসে একদিনও হয়, সে কিন্তু ডেলিভারিটা নেবে না, অথবা আপনার কাছে ড্যামারেজ দেবে। তখন অনেক সময় অনেক উদ্যোক্তাকে বাধ্য হয়ে জাহাজের পরিবর্তে বিমানে করে অনেক খরচ করে শুধু বাইরেকে ধরে রাখার জন্য পাঠাতে হয়, লোকসান হয়। সুতরাং যে সেক্টরটিতে এই পরিমাণ কর্মসংস্থান, যে সেক্টরটি এই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদেরকে দিচ্ছে, আমাদের বৈদেশিক বাণিজ্যের যে আয়, বৈদেশিক মুদ্রার যে আয়, বাণিজ্যের মাধ্যমে রপ্তানি আয়, তার 85%ই তো আসে তৈরি পোশাক খাত থেকে। আবু রুশদের বিশ্লেষণটা কীরকম হয়? জিয়া রহমান যেভাবে বিশ্লেষণ করছিলেন যে এর আগের সরকারে মুষ্টিমেয় কিছু গোষ্ঠীকেই আসলে একটা সুযোগ বা সুবিধা দিতে গিয়েই এই ধরেন জ্বালানি নীতিটা বাস্তবায়ন ছিল বা বহাল ছিল, এবং নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রেও তিনি বলছিলেন অবহেলা। শুধু কি এই কারণেই, নাকি আমাদের সক্ষমতাটাও কি আমরা জানি আমাদের সক্ষমতাটা কোন পর্যায়ে? না, উনি তো ঠিকই বলেছেন। আপনার যদি ভারতীয় কোম্পানি ওএনজিসির কথা খেয়াল থাকে, ওএনজিসিকে 2012 সালে আপনার এই যে কাজ দেওয়া হয়, এরা ড্রিলিং করা শুরু করে, তারপরে এরা বলে যে কোনো গ্যাস বাংলাদেশের ব্লকে পাওয়া যায়নি। তারপর এই 10 বছর কিন্তু নষ্ট হয়েছে, আমরা কিন্তু কোনো গ্যাস ওখান থেকে পাইনি। ভাই যেটা বললেন যে পাশেই মায়ানমার পেয়েছে বা ভারত পাচ্ছে, আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলবো? বাপেক্সকেও ঠিক মতো কাজ করতে দেওয়া হয়নি। এখন ওএনজিসিকে আপনি কাজ দিলেন, তাহলে এটা কিভাবে দিলেন? আচ্ছা, এখন ওখানে আপনার মার্কিন কোম্পানি আবার আসছে, এটা এই সরকার আসার পরে তাদের সাথে আবার আলাপ আলোচনা হচ্ছে। এর আগে যদি আপনার খেয়াল থেকে মার্কিন সরকারই কোম্পানিগুলোকে বিগত সরকারের সময় তারা এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে দেশ থেকে তারা চলে গিয়েছিল, কাজ গুটিয়ে দিয়ে মোটামুটি চলে গিয়েছিল। এখন এটা তো একটা দিক। আরেকটা হচ্ছে আপনার আমাদের কি বিকল্প কোনো পথ আমরা কি বের করতে পারি না? আমি সহজ ভাষায় যেটা বুঝি আর কি, এই যে দেখেন গত পরশু দিনের খবর যে বাংলাদেশ তো গার্মেন্টস রপ্তানি খাতে 2য় পর্যায়ে ছিল পৃথিবীতে, 3 নম্বরে নেমে এসছে। তো 3 নম্বরে কেন নামলো? আপনার এই যে কথাগুলো আপনাদের রিপোর্টে আসছে, উনি যেটা বললেন এই কারণেই নেমেছে। আপনি প্রোডাকশন ঠিকমতো দিতে পারছে না, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ইলেকট্রিসিটি ঠিকমতো দিতে পারছি না, গ্যাস সাপ্লাই দিতে পারছি না, যার জন্য এটা প্রোডাকশন কমছে।
তা আমরা কি বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারি না? আমাদের তো হেভি ডিপেন্ডেন্সি আমাদের হচ্ছে কি এলএনজির উপরে। আমরা সোলারের দিকে কেন যাচ্ছি না? আমাদের দেশে শুধু আপনি গার্মেন্টস কেন, এসএমই যেগুলো আছে, এসএমই তো মনে হয় প্রায় কোটিখানেক আছে আমাদের দেশে। তা আপনি ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন, ভিয়েতনাম বা এইসব সমস্ত দেশে বেশিরভাগ নিয়ে যাওয়া হয়েছে আপনার সোলার এই পাওয়ার এনার্জির দিকে। এতে কি হয়েছে, ওদের এই জ্বালানি খরচ 30 থেকে 40% আপনার মানে এই যে ডিপেন্ডেন্সি অন্য জ্বালানির উপরে, এটা কমে গেছে। তো এটা তো আমরা করতে পারি, এটার দিকেও আপনার ধীর গতিতে চলছে। আপনার আমি যতটুকু জানি, ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বা এ ধরনের দেশগুলো তারা বাংলাদেশকে এ খাতে বেশ কিছু সহায়তা করতে চায়, কিন্তু আমাদের যে লাল ফিতার দৌরাত্ম্য আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেটা তো আমাদের চলছে। এখন এলএনজি আপনি একটা তো দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা তো হতেই পারে, বলা হচ্ছে যে 10-15 দিন লাগবে ঠিক হতে, কিন্তু এতে আপনার ইন্ডাস্ট্রিগুলো কি করবে? আমরা বাসাবাড়ির কথা নাইলে বাদই দেন, আমরা না খেয়ে থাকলাম, কিন্তু আমাদের দেশটা আমাদের ক্রমাগত যদি এরকম হয়, বায়াররা তো আস্থা হারিয়ে ফেলবে। আপনার জন্য তো কেউ বসে থাকবে না পৃথিবীতে, এই প্রতিযোগিতায় কেউ কারোর জন্য বসে থাকবে না। দয়া করে বাংলাদেশকে কেউ গার্মেন্টসের অর্ডার দিবে না। এখন আমার দুটা খাতি আছে আপনার ফরেন কারেন্সি পাওয়ার, একটা হচ্ছে গার্মেন্টস, আর একটা হচ্ছে আপনার এই যে রেমিটেন্স আমরা পাই। এখন আপনি এরকম 3 নম্বরে নেমেছেন, কদিন পরে যদি আমরা শুনি আপনি 5 নম্বরে নেমেছেন, আপনি নামতে থাকেন, তো আপনি কি করবেন? ইট ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম। এগুলো কেন আমাদের করা হয়েছে? বিগত সরকার এগুলো যখন করলো, তখন কি আমি আরেকটা প্রশ্ন করতে পারি, আমাদের মিডিয়া বা আমাদের বুদ্ধিভিত্তিক শ্রেণী, তারা কি এটা কোনো ভূমিকা পালন করেছেন এগুলো ধরিয়ে দেওয়ার জন্য? আপনি এখনো যে সরকার আছে, তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, তারাও যদি এরকম ঢিমে তেতলা গতিতে চলেন, যে এরকম সোলার বা এই সমস্ত বিষয়ে আপনার লাল ফিতার দৌরাত্ম্য থাকে, তাহলে তো তাদেরকেও আমাদেরকে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে যদি শুধু দল হিসেবে রাজনৈতিক বিবেচনায় যদি সবগুলো জিনিস দেখা হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আরেকটা জিনিস আমাদের দেশে হচ্ছে কি, যে আমাদের দেশে অনেক জিনিস চলে আবেগ, হাইপ, হুজুগের মধ্য দিয়ে। যেমন আমাদের গার্মেন্টস সবচেয়ে বেশি নেয় কে? মার্কিন যুক্তরাষ্ট্র নেয়। আপনি আর আমাদের দেশের মানে পণ্য আরো সেকেন্ডে কেনে মানে বেশি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নিচ্ছে, এই দেশগুলো নিচ্ছে। আমরা কিন্তু এই দেশগুলোর সাথে সম্পর্ক কিন্তু সেরকম স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো তৈরি করতে আমাদের দেশে প্রতিটা পদে পদে বাধা সৃষ্টি করা হয়, আস্থা তৈরি করতে বাধা সৃষ্টি করা হয়, আপনাকে হুজুগ তোলা হয়, মার্কিন বিরোধিতা, আপনার ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমা বিরোধিতা। তাহলে আপনি কোথায় গার্মেন্টস রপ্তানি করবেন? আপনি আমাকে বলেন। আপনি কি ইরানে গার্মেন্টস রপ্তানি করবেন? আফগানিস্তানে গার্মেন্টস রপ্তানি করবেন? আপনি কি সৌদি আরবে গার্মেন্টস রপ্তানি করবেন? সৌদি আরব তাও তো আপনার মানে লোকবল নেয়, চীন তো আপনার লোকবলও নেয় না, আপনার গার্মেন্টসও নেয় না। আপনার এই প্রায়োরিটাইজ করার জিনিসগুলো বাংলাদেশে সবসময় পিছিয়ে পড়ে। একটা জ্বালানি নিরাপত্তা একটা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়েছে, তো সেটা একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে বাংলাদেশের গার্মেন্টস যাতে তারা পায়। তার কারণ সেখানে আপনি যদি যান, ধরেন ওয়ালমার্ট বলেন, আপনি জেসি পেনি বলেন, মেসি বলেন, বেশিরভাগ জায়গায় দেখবেন যে বাংলাদেশি গার্মেন্টস, মেড ইন বাংলাদেশ লেখা। আমি সেখানে তাই দেখি, হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এটা যদি কমে যায়, এখন আপনি আমার কথাটা হচ্ছে সোলারের ব্যাপারে এখন প্রচুর আগ্রহ দেখাচ্ছে ভিন্ন মানে যারা দাতা সংস্থাগুলো বাড়িয়ারা, আমরা কেন দেরি করছি? নতুন নতুন জ্বালানির ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানি, এইসব একদিকে মনোযোগ দিতে বলছেন। আমি চেষ্টা করব আমাদের সাথে এই আলোচনায় প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক জনাব মারুফ কামাল খানকে যোগ করে নিতে, যদি মারুফ কামাল খানকে পেয়ে থাকি। জনাব মারুফ কামাল খান, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে আমার জ্বালানি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে প্রসঙ্গে আলোচনা করছিলাম। যদিও আজকে আপনাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সাথে প্রধানমন্ত্রী একটি বৈঠক হয়েছে, সে বিষয় নিয়েও আমি বিস্তারিত আকারে আপনার কাছে জানতে চাইব। তবে এই জ্বালানি খাতের প্রসঙ্গে যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন, তারপরেই আসলে সেই প্রসঙ্গ যেতে চাই। ধরেন এই বৈশ্বিক অনিশ্চয়তার কালে যে বেশি দামে যে এলএনজি আমরা কিনছি, সেটাও কি আসলে ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে পারছি কি না, এবং এই সরকারের জ্বালানি নীতিটাকে আপনি এখন পর্যন্ত কিভাবে বিশ্লেষণ করবেন? এক, দ্বিতীয়ত, যেহেতু প্রধানমন্ত্রী সেই বৈঠকে আপনি গিয়েছিলেন, পক্ষান্তরে ফলে এটাও একটু জানতে চাইবো যে ধরেন এই যে জ্বালানি সংকট নিয়ে যে জনভোগান্তির রিপোর্ট বা জনরোষের কথা বলেন, বা সরকারের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, নানান সমালোচনামূলক যে প্রতিবেদনগুলো প্রচারিত হয়, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তার কি দৃষ্টিভঙ্গি দেখেছেন, সেটাও একটু স্পষ্ট করে জানতে চাইবো আপনার কাছে, জনাব মারুফ কামাল খান। ধন্যবাদ আপনাকে। এটা তো আপনি ঠিকই বলেছেন, আমাদের খবরের কাগজগুলো, সংবাদপত্র এবং আমাদের মিডিয়ার পৃষ্ঠা তো প্রতিদিনই এই জ্বালানির সংকট, মানুষের দুর্ভোগ এবং শিল্পের যে সমস্ত সমস্যা, সংকট এই জ্বালানি জনিত সংকটের কারণে হচ্ছে, সেগুলো তো আলোচনা হচ্ছে।
এবং আপনি যদি বলেন যে জ্বালানি পলিসি, জ্বালানি নীতি, এটা তো হুট করে রাতারাতি হয়ে যাবে না। ধরেন এই যে জ্বালানির যে আজকে সংকট, এটা বৈশ্বিক পরিস্থিতি এর জন্য অনেকখানি দায়ী। এবং বর্তমান যে সরকার, সে সরকার তো নতুন এসছে, তারা যে সমস্ত অতীতের অব্যবস্থাপনার যে দায়ভার সেটা এখন তাদের কাঁধে পড়তেছে। তারা চেষ্টা করছেন, তবে আমার মনে হয় যে আরো অনেক একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারছি না। এবং আমাদের আগে থেকে এমন প্রস্তুতি থাকা উচিত ছিল, সেটা তো নাই। যে কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে কিভাবে স্বাভাবিক অবস্থা, স্থিতাবস্থা বজায় রাখা যায়, সংকট থেকে উত্তরণ করা যায়, সেটা তো নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশাও করি না। আগে থেকে এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না। সুতরাং সংকট সত্যিকার অর্থেই সংকট হয়েছে। এটা আমাদের যে গৃহস্থালির সংকট শুধু তা নয়, এটা আমাদের শিল্প, আমাদের বিনিয়োগ, আমাদের সমস্ত ক্ষেত্রে এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এটা যত দ্রুত সম্ভব এটা সমাধানের জন্য সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার এবং এর সমাধান দরকার। না হলে আমরা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হব এবং পিছিয়ে পড়ব। জনাব মারুফ কামাল খান, এই বিগত সরকারের অব্যবস্থাপনার দায় কতদিন দিয়ে আসলে চলা যাবে? না, আমি সেটা বলছি না। আমি তো আর সরকারের কেউ না যে আমি এটা অব্যবস্থাপনার দায় অতীতের উপর চাপিয়ে রক্ষা পেতে চাইছি, সেটা না। মূলত ব্যাপার হচ্ছে আমি যেটা বাস্তবতা, সেটাই আমি ন্যারেট করবার চেষ্টা করছি। এটা কতদিন চলা যাবে, কতদিন চলা যাবে না, সে প্রশ্নে আমি যেতে চাইছি না। এবং আমি তো সরকারের ভেতরকার কেউ নই যে এটা অতীতের অব্যবস্থাপনার উপর দায় চাপিয়ে আমি আত্মরক্ষা করবার চেষ্টা করছি। আমি বাস্তবতার যে ন্যারেশন, বাস্তবতাটা তুলে ধরছি যে 5 মাস হলো একটি সরকার এসছে এবং অতীতে যে অব্যবস্থাপনা, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কোনো প্রস্তুতিতে এই ক্রান্তিকালীন সংকটকালীন সময়ে আমরা কিভাবে মোকাবেলা করব, তার জন্য কোন ধরনের ব্যবস্থা এটা তো নাই আমাদের। সেটা তো এই যে আজকে যে সংকট হলো, যে প্রযুক্তিগত যে কি বলা যায় যে সমস্যা দেখা দিল, এই সমস্যা তো নিরসন করবার মতো কোনো প্রস্তুতি আমাদের ছিল না। এটা তো আকস্মিক ভাবে এসেছে, আচমকা এসেছে, আচানক এসেছে। সুতরাং এটা মোকাবেলা করতে হবে এবং এটা আরো যদি ভবিষ্যতে কোনো সংকট আসে, সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি, তার প্রস্তুতি যেন আমাদের থাকে, সেটা এই যে আমাদের যে সংকট, এই সংকট আমাদেরকে শিক্ষা দিচ্ছে। জিয়াউর রহমান, আমরা কি এই সরকারের আগামী দিনের জ্বালানি নীতি কেমন বা জ্বালানি নিয়ে সরকারের ভাবনা কেমন, এরকম কোনো বিস্তারিত বা মোটা দাগে কোনো রূপরেখা দেখতে পাই? মোটা থেকে খুব রূপরেখা আমরা এখনও দেখতে পাচ্ছি না, তবে কিছু কিছু ইন্ডিকেশন আছে। আপনি দেখেন গত বাজেটে কিন্তু যে বাজেটটা ভেতর আমরা আছি, অর্থ বছরে জুলাই কার্যকর হলো, এই বাজেটে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন আপনি ধরেন লিথিয়াম আয়ন ব্যাটারির যদি কারখানা করা হয়, সেটি করমুক্ত সুবিধা থাকবে। যদি সোলার সেল করা হয়, করমুক্ত সুবিধা থাকবে। এমনকি সৌর বিদ্যুৎ উৎপাদন করে যদি তার কাছ থেকে আপনি বিদ্যুৎ কেনেন, তাহলে সেখানেও আপনি কিন্তু যে আয় করে একটা রিবেট পাবেন। সুতরাং এক ধরনের প্রণোদনা কিন্তু দেওয়া হয়েছে, উৎসাহ কিন্তু দেওয়া হয়েছে। তবে সবসময় শুধুমাত্র এতটুকু উৎসাহই পর্যাপ্ত না। সরকারকে আরও বেশি আগ্রহী হয়ে দরকার পড়লে বিশেষ কোনো কমিটি দিয়ে আমাদের সমীক্ষা চালিয়ে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে, কী কারণে এটার বিকাশ ব্যাহত হতে পারে বা কী করলে এটার বিকাশটা দ্রুততর সময়ের মধ্যে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার যদি লিথিয়াম আয়ন ব্যাটারির কথা ধরেন, যে ব্যাটারিটা একটা বড় বিনিয়োগের বিষয় এবং অনেক বেশি টেকনিক্যাল, হাইলি। এই ধরনের বড় বিনিয়োগের ক্ষেত্রে যদি বাংলাদেশি কোনো উদ্যোক্তা আগ্রহী হয় চায়নার সাথে কোলাবোরেশনের ক্ষেত্রে, তাদেরকে যেন একটি সাশ্রয়ী তহবিল সরবরাহ করা যায়। ঋণটা আপনি ধরেন সাশ্রয়ী কম সুদে একটা তহবিল দিলেন, তাহলে তাদের জন্য ভায়াবল হতে পারে। এই ধরনের কিছু অ্যাকশনে যেতে হবে তড়িৎ। এবং সে যেটা আমার নর্মাল সময় হয়তো 5 বছর লাগবে যে সক্ষমতা অর্জন করতে, সরকার যদি কোনো ধরনের ক্র্যাশ প্রোগ্রাম নেয়, তাহলে কিন্তু সেটি আপনি 2 বছরের ভেতর আমাদের অর্জন করা সম্ভব। আমি মনে করি যে সামনে যে আরও ঝুঁকি তৈরি হতে যাচ্ছে, এবার তো আপনার এলএনজির কারণে হলো, আমাদের নিজেদের টার্মিনালের কারণে হলো। তো আপনি দেখেন যে হরমুজ প্রণালীতে দীর্ঘদিন যাবত সমস্যা চলছে ইরান কেন্দ্র করে। সম্প্রতি কিন্তু লোহিত সাগরে যে বিকল্প একটা রাস্তা ছিল, লোহিত সাগরেও কিন্তু হুতিদের আক্রমণের কারণে কিন্তু লোহিত সাগর বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং অনেকগুলো ঝুঁকি কিন্তু তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, যেখান থেকে আপনি এলএনজি সংগ্রহ করবেন কিংবা আপনি জ্বালানি তেল সংগ্রহ করবেন। সুতরাং আপনাকে খুব কুইকলি বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা ছিল বলেই কিন্তু এবার দেখেন আপনি সংকটের পরে বিশ্বের যে দেশটি সবচেয়ে কম সাফার করেছে সেটা হচ্ছে চীন।
কারণ চীনের হাতে অনেক বিকল্প ছিল, অনেক ভালো মজুদ ছিল, এবং চীন তার ক্যাপাসিটির বড় অংশকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করেছে, যার ফলে ডিপেন্ডেন্সি কমে গেছে। সুতরাং আমাদের ক্র্যাশ প্রোগ্রামে যেতে হবে, আমাদের বিকল্প নাই, কিন্তু বিকল্প বের করতে হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেই বিকল্পকে কাজে লাগাতে হবে। জি, আমরা যদিও একটু আমরা জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একটা ছোট্ট মন্তব্য শুনতে চাই। তিনি খুব সহসাই এটা সংকট হতে পারে বলে একটা মন্তব্য করেছেন, আমরা শুনি কি বলেছেন, তারপরে আমি বুঝতে আপনার কাছে যেতে চাই। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ, এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আবু রুশদ, জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে যুক্তরাজ্য বা আমিরাত থেকে যে বিশেষজ্ঞরা আসবেন যারা ব্রয়লার মেরামত করবেন, তাদের বিষয়ে কিন্তু আমরা কিন্তু স্পষ্ট করে গণমাধ্যম বলুন বা তাদের বক্তব্য তো কিন্তু স্পষ্ট করে কিছু জানছি না। ফলে এই যে বক্তব্য শুধু দুঃখ প্রকাশের মধ্য দিয়ে কি করে আশ্বস্ত হব? এখন তো উনি তো বললেন যে এটা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঘটনা ঘটেছে, মানে বেসরকারি হোক বা আপনি যেটা বলছেন যে কারা আসবে কি ঠিক করবে, এটা তো এখন সরকার বা যে প্রতিষ্ঠান তারা এটা দেখবে, এবং তারা তো চাইবে যত দ্রুত সম্ভব এটা ঠিক করার। আমি সেদিকে মানে সেটা একটা ম্যানেজমেন্টের বিষয়, সেটা অন্য বিষয়, অন্য জিনিস। কিন্তু এই যে ভাই যেটা বলছিলেন, দেখেন আপনি মধ্যপ্রাচ্য, আপনি ভবিষ্যতে এটা ধরেই নিতে পারেন যে মধ্যপ্রাচ্য কিন্তু জ্বলতে থাকবে। আপনি এখানে সমস্যার সমাধান এত সহজে মানে আপনি এরকম আশা করতে পারেন না। জিও স্ট্র্যাটেজি বলে অনেক কথা আছে, হ্যাঁ, এই কথাগুলো রাজনীতির বাইরেও চিন্তা করতে হয়, আপনার সহজ অনেক কথার বাইরে চিন্তা করতে হয়। পৃথিবী যখন পরিবর্তন হয় সেই জিনিসগুলোকে লক্ষ্য করতে হয় যে কোন দিকে যাচ্ছে। আমাদের দেশে এগুলো নিয়ে আলাপ খুব কম হয়। আপনি ইয়েমেনের ওদিকে হুতিরা এই সৌদি আরবকে আক্রমণ করছে, আপনার ধরেন কাতারকে আক্রমণ করছে ইরান থেকে, বা এরকম চলছে আর কি একটার পর একটা। এখন যদি এখানে এরকম চলতেই থাকে তাহলে আপনার মানে জ্বালানি বা এলএনজি বা এগুলো আপনি পাবেন কোথা থেকে আলটিমেটলি? আমরা তো আনতাম এলএনজি কাতার থেকে, তাই না? এই পথগুলো তো আপনার আস্তে আস্তে আপনার সংকট বাড়বে, আপনার ট্রাফিক মানে আপনার প্রবলেম হবে। এমনকি দেখেন ইরানের জাহাজকে আপনার কি ইউক্রেন আক্রমণ করছে, এগুলো হচ্ছে ওই যে বললাম কৌশলগত বিষয় আর কি। আপনি যদি এগুলোর সাথে ম্যাচ করতে না পারেন, আপনি বিকল্প খুঁজতে না পারেন, তাহলে অসুবিধা। একটা জিনিস যে চীনের ব্যাপারে উনি বললেন, দেখেন ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুদ আছে, এটা তো সবাই বলে, কিন্তু এটা কি জানেন যে ভেনেজুয়েলার যে পার্টিকুলার তেল, এটা শুধুমাত্র রিফাইন করার জন্য টেকনোলজি যেটা ব্যবহার হয় সেটা একমাত্র মার্কিন টেকনোলজি। এটার জন্য রাশিয়ান, চাইনিজ বা ভারতীয় বা কোনো দেশের কোনো টেকনোলজি দিয়ে এটা রিফাইন করা যায় না। এখন এই যে ওখানে যে টেকনোলজি ছিল 60 বছরের পুরনো এরকম, সেগুলো কিন্তু কমিউনিস্ট শাসন আসার পরে ভেঙে পড়েছিল মার্কিন ব্যবস্থাপনাগুলো। এই তেলগুলো এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছে, এবং আজকে আপনি খোঁজ নেন পৃথিবীতে সবচেয়ে বেশি রিফাইন্ড অয়েল উৎপাদন করছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেখান থেকে ওই তেল রিফাইন হওয়ার পরে চীন কিন্তু কিনে নিয়ে আসছে, জাপান আনছে, সাউথ কোরিয়া আনছে। পৃথিবীর একমাত্র পরাশক্তি হচ্ছে চীন, যে হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট। এই কথাটাও আপনার মনে করতে হবে, মনে রাখতে হবে। চীন কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আনছে। সুতরাং আপনাকেও ম্যানুভার করতে হবে, আপনাকে আবেগ দিয়ে গেলে হবে না, আপনাকে মানে হাইপ দিয়ে গেলে হবে না। আপনি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, আপনি নিজে ওই ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন না যা ভারত পারবে, পাকিস্তান পারবে। কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার যে অবস্থান আছে, ভৌগোলিক অবস্থান, এটার জন্য, এবং আপনার যে গার্মেন্টস রপ্তানি করেন, এটাকে কাজে লাগিয়ে আপনি সেই সূত্রগুলোকে রাখতে পারবেন। জি, অবশ্যই আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে মারুফ কামাল খান, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাইবো, এখানে যে উঠলো যে বৈশ্বিক যে অনিশ্চয়তা কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সামনের দিনগুলোর প্রস্তুতি আমাদের কেমন হবে সে বিষয় নিয়ে আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো। একই সঙ্গে আপনারা যারা ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেখানে আমরা গণমাধ্যমের প্রতিবেদনে বলাতে জানছি যে স্বাধীন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা প্রণয়নের জন্য আপনারা যারা সম্পাদকরা রয়েছেন তাদের কাছে প্রধানমন্ত্রী সহায়তা চেয়েছেন। এবং এই বিষয়ে একটু আলোচনায় আনতে চাই যে আসলে গণমাধ্যমের আর্থিক সবলতা, সচ্ছলতা,
এই প্রসঙ্গগুলোকে বাদ দিয়ে গিয়ে বা এটা আসলে আলোচনায় উঠেছিল কিনা, যাকে উপেক্ষা করে আসলে আমরা গণমাধ্যমের স্বাধীনতা বা একদম মুখ খুলে প্রাণ খুলে কথা বলার বিষয়গুলোকে কতটা আমলে আনতে পারে? আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। নেব ছোট্ট করে একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। মারুফ কামাল খান, আপনার কাছে যেতে চাই। বিরতির আগে যে ছোট্ট করে প্রশ্নটা রেখেছিলাম যে বৈশ্বিক অনিশ্চয়তার কালে যেটুকু জ্বালানি আছে সেটুকুর আসলে ব্যবহার ঠিকমতো হচ্ছে কিনা, সে বিষয়ে ছোট্ট করে মন্তব্য জানতে চাইছি। একই সঙ্গে যে প্রশ্নটিকে মূল আপনার বিশ্লেষণ শুনতে চাইবো যে আজকে প্রধানমন্ত্রীর সাথে আপনাদের যে বৈঠক, সেখানে স্বাধীন গণমাধ্যমের জন্য যে নীতিমালা প্রণয়ন, সেখানে মোটা দাগে উল্লেখ করার মতো কি আলোচনা হলো? ধন্যবাদ আপনাকে। জ্বালানি নিয়ে যে কথা, সেটা তো ইতিমধ্যে মোটামুটি আলোচনা হয়ে গেছে। সংকট আছে, এটা আমরা সকলেই জানি, আমরা সকলেই স্বীকার করছি। সংকটটা অপ্রত্যাশিতভাবে এসছে, আকস্মিকভাবে এসছে, বৈশ্বিক পরিস্থিতি তো আছেই, সেই সঙ্গে এখানে একটি যান্ত্রিক যে ত্রুটি দেখা দিয়েছে, দুটো একত্রিত হয়ে আমাদের সংকটটা অ্যাকিউট হয়েছে, অত্যন্ত প্রবল হয়েছে, তীব্রতর হয়েছে। তো সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার জন্য যে ক্র্যাশ প্রোগ্রামের কথা বলা হলো, সেটা তো আমাদের করতে হবে। সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা কত দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারি, তার জন্য আমাদেরকে প্রচলিত জ্বালানির নতুন উৎসের সন্ধান করতে হবে, আমাদেরকে বিকল্প জ্বালানির খোঁজ করতে হবে, এবং আরেকটা বড় ধরনের প্রকল্প নিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের সংকট আসলে আমরা মোকাবেলা করতে পারি, এবং বর্তমান সংকট থেকে আমরা বেরোবার জন্য কতগুলো পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। প্রথমত আমাদেরকে অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নেই এটা মেরামতের জন্য, আমাদের তো মেরামত করবার সামর্থ্য নেই। এই ত্রুটিটা দূর করবার জন্য যে বৈদেশিক যারা বিশেষজ্ঞ আনবার চেষ্টা করা হচ্ছে, তারা এলে হয়তো এটার সমাধান হবে, কিন্তু এটাই স্থায়ী কোনো সমাধান না। এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, এটা তো আমাদেরকে অনেকদিন ভোগাবে, এবং কতদিন ভোগাবে তার কোনো সময়সীমা আমরা নির্ধারণ করতে পারছি না। সুতরাং আমাদেরকে বিকল্প জ্বালানির সন্ধান করা এবং প্রচলিত জ্বালানির নতুন উৎসের সন্ধান করা, এটা আমাদেরকে করতে হবে। এবং এই প্রসঙ্গে পরিষ্কার পরেরটি জানতে চাইছি। পরেরটা, আজকে আপনি জানেন যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মিডিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সরকারের, বিশেষ করে সরকারের প্রধানের, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং গণতান্ত্রিক দেশগুলোতে এটা হয়ে থাকে। সেজন্য আমরা আজকে আমাদেরকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী, আমরা গিয়েছিলাম। আমরা আমাদের বক্তব্যগুলো ইতিমধ্যে আপনারা মিডিয়ায় প্রচার করেছেন, আমরা কি বক্তব্য রেখেছি, প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন, সেটা প্রচারিত হয়েছে। আপনি বোধহয় আরেকটা প্রসঙ্গ তুললেন, সেটা হচ্ছে যে এই সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের যে আর্থিক সামর্থ্যের কথা, আর্থিক যে সফলতা এসবের কথা। তো এটা হচ্ছে কি, এটা হুট করে তো হয়ে যাবে না, আর এটা সরকারের উপরে পুরোপুরি নির্ভরও করে না। গণমাধ্যম আজকে নানা দিক থেকে বিভিন্ন ধরনের, গণমাধ্যম তো নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এবং তার আর্থিক সামর্থ্য চাপের মধ্যে পড়েছে। এখান থেকে বের হবার জন্য আমাদেরকে উদ্ভাবনী নানা কৌশল তৈরি করতে হবে। আমাদেরকে পাঠক, দর্শক, শ্রোতা, এটা যে আগ্রহ হারাচ্ছে আমাদের গণমাধ্যমের দিক থেকে, সেটাও একটা কারণ। বিজ্ঞাপন মার্কেট তো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এবং বিজ্ঞাপন দাতারা অনেকখানি গণমাধ্যমের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে তারা তাদের পণ্য এবং অন্যান্য সার্ভিসের প্রচারের জন্য চলে যাচ্ছে, এগুলো বাস্তবতা। এখান থেকে আমাদের বেরোতে হবে, এবং কোন কোন কৌশল উদ্ভাবন করে, এবং সরকারের, আমরা এটা বলেছি, সরকারের কাছ থেকে যে সমস্ত সহায়তা দরকার সেটা সরকার করবে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরাও চেয়েছি। এবং এর জন্য টোটাল গণমাধ্যম সংক্রান্ত একটা নীতিমালা প্রণয়নের কথা আমরা বলেছি। তারপরে সমস্ত গণমাধ্যমের প্রায়োগিক এবং নৈতিক সমস্ত দিক থেকে একটি, যেটা স্বাধীন গণমাধ্যম কমিশন করবার যে চেষ্টা, সেই চেষ্টাকে ত্বরান্বিত করবার কথা আমরা বলেছি।
মোটামুটি সমস্ত ব্যাপারেই মোটা দাগে আলাপ আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা তিনি আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছেন, আশ্বাস দিয়েছেন এবং আমরা আশা করি যে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। জি, আবু রুশদ, আপনি কি মনে করেন? ধরেন আমরা মোটা দাগে বলছি যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, কিন্তু ধরেন অনেকেই তো এই দীর্ঘদিন ধরে এই কথাটা তো সামনেই ছিল যে আসলে গণমাধ্যমের যে নতজানু অবস্থাটা সেটা আসলে তার আর্থিক সবলতাকেই বিবেচনা করে সামনে আসে, কারণ তাকে তো তার বিজ্ঞাপনের জন্য হয় সরকারি না হলে বেসরকারি একটা না একটা জায়গা যেতেই হয়। ফলে এই গণমাধ্যম তার আর্থিক সবলতা অর্জন করবে কোত্থেকে? সোহেল ভাই তো আমার দৈনিক পত্রিকায় আমার সিনিয়র সহকর্মী ছিলেন, নগর সম্পাদক ছিলেন বহু আগে। সোহেল ভাই যেটা বললেন যে এই যে সোশ্যাল মিডিয়ার দিকে যাচ্ছে, মানুষজন বলেন বা অন্যরা কেন যাচ্ছে, আমরা মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, আমি তো নিজেও সাংবাদিক, আমি বলছি যে এগুলো আসলে কি বিশ্বাসযোগ্যতা? আপনি তো অর্থের কথা বলেন, এগুলা যদি আপনি মানে এটা হচ্ছে একটা পণ্য, আপনি বিক্রি করবেন, আপনি তারপরে আগ্রহ সৃষ্টি করবেন পাঠকের কাছে, আপনি পাঠক আপনার বিশ্বাসযোগ্যতাটা দেখবে, তারপরে না আপনি এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে অন্যান্য জায়গায় মানে বিজ্ঞাপন পাবেন, এভাবে আপনি চলবেন, তাই তো? তাতে এখন আস্থার সংকটটা দেখা দিল কেন? দেখা দিচ্ছে তার কারণ, আমি যদি এগুলো বেশি বলতে চাই তাহলে হয়তো অনেকে অনেকভাবে মানে ব্যাখ্যা করবেন। আমি দৈনিক পত্রিকায় থাকতেও যাদেরকে সেই সময় দেখেছি একই ধাঁচের রিপোর্ট করছেন, একই ধাঁচের বাক্য, একই ধাঁচের শব্দচয়ন, একই ধরনের ভাবধারা, সেগুলোই আমরা দেখে আসছি আমি গত 30 বছর 32 বছর এরকম ধরে। তা আপনি এভাবে তো পাঠক ধরে রাখতে পারবেন না। মানুষের এখনকার প্রজন্মের চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়েছে। আপনি সেকেলে আগেকার যুগের সেই ধরনের ধারণা দিয়ে, ভাষা শব্দ প্রয়োগ দিয়ে, বা আপনি ধরেন আরেকটি, আমরা তো বাংলা ভাষায় কত বাংলা যে সব পত্রিকাগুলো আছে, আপনি আরেকটা দেশের শব্দ তাদের ভাষা শৈলীগুলি যদি আমাদের পত্রপত্রিকায় অ্যাডপ্ট করেন, আমাদের মনে হয় না আমাদের মানুষ খুব বেশি দিন এগুলোকে গ্রহণ করবে। আমি যখন দৈনিক যায় দিনে ছিলাম তখন সোহেল ভাই ওখানে প্রায় যেতেন, উনি তখন ডিপিএস ছিলেন, বেগম খালেদা জিয়া, শফিক রেহমান আমার সম্পাদক ছিলেন। উনি একটি ভিন্ন মানে ধাঁচের ভাষা শৈলী তৈরি করেছিলেন, যেটা তরুণদেরকে, তরুণ প্রজন্মকে মধ্যে খুব আগ্রহ সৃষ্টি করেছিল। তো এখন আপনি বাংলাদেশের এখন যে বন্ধাত্ব আমি বলবো যে সংবাদপত্রের মধ্যে, আমি দেখছি যেই পত্রিকায় বের হয় সেই পত্রিকায় একই ধাঁচে কথা বলে, একই ধরনের জিনিস ফলো করার চেষ্টা করে। মানুষ তো এক ধরনের জিনিস ফলো করার আপনার কাছে নেই। আর সরকারি জিনিসের প্রতি লেজুর বৃত্তি করা, তোষামোদি করা, এই জিনিসটা এখনো আপনার চলছে। এখনো দেখা যাচ্ছে কে কত বেশি নিজেকে দেখাতে পারে, এগুলো মানুষ পছন্দ করে না। যুগটা পরিবর্তন হয়েছে। একটা তরুণ, একটা যুবক, তাদেরকে মনে রাখতে হবে সে সোহেল ভাই বা আমার চেয়ে বা এই যে ওনার চেয়ে আপনার টেকনোলজি ভালো বোঝে। সে তৎক্ষণাৎ জানে যে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, বাংলাদেশে কি ঘটছে, সে জানতে পারে। হয়তো আপনি বলবেন যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল তথ্য প্রচারিত হয়। ভুল তথ্য প্রচারিত হওয়ার সুযোগটা কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের অদক্ষতা বা আমাদের মানে ব্যর্থতার জন্যই হচ্ছে আমি বলবো। আমরা ওই ধরনের, আপনি কি বলেন যে বাংলাদেশে আপনি আখতারুল আলম, সানাউল্লাহ নুরি, ABM মুসা, এ ধরনের সাংবাদিক আমরা কয়টা তৈরি করতে পারছি? আর এখন কি ধরনের পারছি? কত দূর যেতে পারছে? রিয়াজউদ্দিন ভাই কোথায়? আমরা কি এনাদেরকে পাচ্ছি? আর মোজাম্মেল হক সাহেব, এনাদের মতো সাংবাদিক, খন্দকার মনিরুল আলম, আমরা কয়জনকে এরকম পাচ্ছি, তৈরি করতে পারছি? আমরা তো পারছি না। তাহলে আপনি যদি নতুন ধাঁচের এ ধরনের মানে তরুণদের মধ্যে নেক্সট জেনারেশন তৈরি করতে না পারেন, তাহলে আপনি তো এরকম কমতে থাকবে। আপনি এদিকটাই মনে হয় বেশি নজর দেওয়া দরকার। আমি জিয়াউর রহমান, আপনার কাছে যাওয়ার আগে আমি আরেকবার একটু মারুফ কামাল খান, সোহেল ভাইয়ের কাছে যেতে চাই। মারুফ কামাল খান, আপনি শুনছিলেন আবু রুশদ বলছিল আমরা কি পরিবর্তনের ধারাটা ধরতে পারছি না, অথবা লেজুর বৃত্তি? সেখানে না, প্রথম যেটা রুশদ একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, সংবাদপত্রের প্রাণ হচ্ছে, তার প্রাণ ভোমরা হচ্ছে তার ক্রেডিবিলিটি, তার বিশ্বাসযোগ্যতা। আমরা যে অনেকখানি, বিশেষ করে একটা সময় মানে টাইম স্প্যান আমরা পার হয়ে এসেছি, এই সময়ে কিন্তু গণমাধ্যমের, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা জনগণের কাছে কিন্তু অনেকখানি ধ্বংস হয়ে গেছে। আমরা এর জন্য আমরা যে দায়ী নই তা নয়, আমরাও দায়ী আছি। এবং এটা ফ্যাসিবাদ কবলিত একটি রাষ্ট্রে সংবাদ মাধ্যমকে যেভাবে অপব্যবহার করা হয়েছে সেটা একটা বড় কারণ তো অবশ্যই। এবং এই সংবাদ মাধ্যম কিন্তু ক্রেডিবিলিটি হারিয়েছে অনেকখানি, এটা একটা আছে। তারপরে রুশদ আরেকটা কথা বললেন যে সাংবাদিকতার যে সমস্ত প্রকরণগত, আঙ্গিকগত যে সমস্ত আপনার বলেন যে ক্রিয়েটিভ প্রয়োগ,
যে সৃজনশীল যে প্রয়োগ, যেটা সময়ের দাবির পরিপ্রেক্ষিতে, মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে, নতুন প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের যে পরিবর্তনশীলতার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি। আপনি দেখেন যে মানুষ এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে, মানুষ যে সংবাদটা সোশ্যাল মিডিয়াতে ছোট আকারে জেনে ফেলেছে, সেই খবরটি যদি আমি পরের দিনের প্রভাতী সংবাদপত্রে একইভাবে চেপে দিই, তো মানুষের কি কোনো আগ্রহ থাকবে? মানুষ এখানে চায় ইন ডেপথ নিউজ সংবাদপত্রের কাছে, মানুষ চায় এখানে মানে কি বলে ওটাকে, যেটাকে আমরা বলি যে গভীরভাবে আপনার বিশ্লেষণী সংবাদ এবং তদন্তমূলক যে সমস্ত সংবাদ, এই সবকিছুতেই মানুষ অনেক গভীরে যেতে চায়। গভীর কিছু থাকলে গণমাধ্যমের কাছ থেকে মানুষ সেখানে যেত, সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমের দিকে ফিরে আসতো। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো প্রচারিত হচ্ছে সেগুলোরই চর্বিত চর্বণ আমরা যদি পরিবেশন করি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে, তাহলে কিন্তু এটা মানুষ মুখ ফিরিয়ে দেবে। মানুষে পয়সা দিয়ে। মারুফ কামাল, আরেকটি জিনিস ছোট্ট করে আপনি বলছিলেন যে বিশ্বাসযোগ্যতা হারালো। আমরা বিশ্বাসযোগ্যতা ফেরাতে কি করলাম আসলে? আপনি কি লক্ষ্য করেছেন যে যে গণমাধ্যমগুলো একসময় আওয়ামী লীগের লেজুরবৃত্তি করতো, সেই সকল গণমাধ্যম এখন মানে মক্কা উল্টে এখন সে বিএনপির লেজুরবৃত্তি করছে বা জামায়াতের লেজুরবৃত্তি করছে? একসময় যে আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি করতো সে এখন অন্যদের ন্যারেটিভ তৈরি করছে। তো বিশ্বাসযোগ্যতা ফেরাতে করলামটা কি আমরা? না, সেটার জন্য তো আর অন্যদের দায়ী করে লাভ নাই। নিজেদেরকে মানে ইয়ে করতে হবে, আত্ম অনুসন্ধান করতে হবে যে আমরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিলাম, এখন আবার গ্রহণযোগ্য হবার জন্য আমরা যে উল্টো পথের পথিক হচ্ছি। আমি মনে করেছি যে আমি আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে আমি বিশ্বাসযোগ্যতা হারিয়েছি, আজকে আবার অন্য দলের অন্য ক্ষমতাবানদের লেজুর বৃত্তি করে আমি কি বিশ্বাসযোগ্যতা ফেরাতে পারবো? সেটা না। আপনাকে তথ্যের যে বিশুদ্ধতা সেটা তো বজায় রাখতে হবে, এবং শুধু তথ্য পরিবেশনই না, আপনারা তো জানেন যে শুধু তথ্য হচ্ছে সংবাদের কাঁচামাল। নিউজ পেপারে বা মিডিয়াতে আমরা যা প্রচার করি সেটা তথ্যটা কাঁচামাল, সেটাকে মানে বিশ্বাসযোগ্য করে সুন্দরভাবে শিল্পিত আকারে পরিশীলিত ভাবে সৃজনশীল ভাবে উপস্থাপন করা, সেটা তো আমরা করতে পারছি না। আমাদের তো ব্যর্থতা সেখানে আছে। আমাদেরকে যেমন শুদ্ধতা লাগবে, তথ্যের বিশুদ্ধতা বজায় রাখতে হবে, সেই একই সঙ্গে যে সৃজনশীল ভাবে সেই তথ্যকে উপস্থাপন করবা, শৈল্পিক ভাবে নন্দিত ভাবে উপস্থাপিত করবা, নান্দনিক ভাবে উপস্থাপিত করবার যে কৃৎকৌশল, সেই কৃৎকৌশল আমাদেরকে অর্জন করতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের প্রযুক্তি অনেক শক্তিশালী হয়েছে, আমরা প্রযুক্তির ছোঁয়া পেয়েছি, আমরা প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ হয়েছি, কিন্তু একই সাথে প্রযুক্তি দিয়ে, এআই দিয়ে বা ইন্টারনেট দিয়ে তো আর আপনার মিডিয়া হবে না, এটা মানুষের কাজ। এই সৃজনশীলতা বাড়াতে হবে এবং মানুষ কি চায় এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এর জন্য রিসার্চ অ্যানালিসিস করতে হবে, মানুষের কাছে যেতে হবে, জরিপ করতে হবে, সেই ভিত্তিতে আপনার মানুষের চাহিদার নিরিখে সংবাদ মাধ্যমকে আপনাকে ঢেলে সাজাতে হবে। জিয়াউর রহমান, জি প্লিজ। সোহেল ভাইয়ের সাথে আমরা বাংলাদেশের বেশিরভাগ মিডিয়াকে বানিয়ে ফেলেছি কর্পোরেট হাউস অ্যান্ড কর্পোরেট নির্ভরশীলতা। এটা পৃথিবীর অন্য দেশে আছে কিনা আমি জানি না। আপনি ভারতের দি হিন্দুর দিকে তাকান, পাকিস্তানের দি ডনের দিকে তাকান, আমাদেরই উপমহাদেশের। বাংলাদেশে এই কর্পোরেট কালচার সংবাদপত্রের মধ্যে আনলে আপনি আলটিমেটলি এটা ডিক্লাইন হয়। ওকে, জিয়াউর রহমান, আমরা কি আমাদের সৃজনশীলতার কথা উনি বলছিলেন, প্লাস শুদ্ধতার কথা বলছিলেন, কিন্তু আপনি গণমাধ্যমগুলোর দিকে তাকালে দেখবেন যে কেউ না কেউ কারো না কারো হয়ে এক ধরনের বয়ান দ্বারা করাচ্ছে এবং তার সৃজনশীলতা বর্গা দিয়ে রাখছে। এরকম বাস্তবতায় বসে আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতার জন্য কতটা আশাবাদী হব? না, এই জায়গাটা খুব দুর্ভাগ্যজনক। আশাবাদী হওয়ার মতো খুব বেশি উপাদান আমি দেখি না। বিশেষ করে আপনি যে আলোচনা সবাই করলেন, আমরা সবাই জানি অতীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমাদের নমস্য সাংবাদিক যাদেরকে আমরা ভাবতাম তারা কিরকম তেলা প্রশ্ন করতেন, তা নিয়ে কিন্তু আমরা সমাজের কাছে ছোট হয়ে যেতাম। মানুষ সবাইকে জেনারেলাইজ করতো, আমাদেরকে সব সাংবাদিকের একরকম মনে করতো। আমরা তো ভেবেছিলাম যে এর বাইরে আসবো, কিন্তু এর বাইরে কি সত্যিকার আসতে পেরেছি? এই পরিবর্তনের পর আপনি নিজেও বললেন যে মক্কা শুধু পরিবর্তন হয়েছে, আগে হয়তো আওয়ামী লীগের বন্ধন হতো, এখন বিএনপির বন্ধন হচ্ছে, এরকম অনেকটুকু জায়গায় হচ্ছে। পরিবর্তনের পর আমরা দেখেছি অনেকগুলো গণমাধ্যমের এমন কি পয়েন্টগুলোতে এমন সব ব্যক্তিরা বসছেন যারা আসলে ঠিক তারা সাংবাদিক, কোনো সমস্যা নাই, কিন্তু ঠিক ওই পদের যোগ্য কিনা, এতটা ক্যাপাবল কিনা, সেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন আছে। তাদের নিজেদের সেই সক্ষমতা, সৃজনশীলতা, এই জায়গাগুলো আছে।
আজকে যারা, আমি কামাল ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করে বলছি, আমি কারো নাম উল্লেখ না করেই বলছি, যে আজকে যারা মিটিং করেছে প্রধানমন্ত্রীর সাথে, তাদের মধ্যে তো এমন কোনো সম্পাদক আছেন যারা প্রথম পৃষ্ঠার মধ্যে এরকম কলাম লিখেছেন যে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মাস্টার স্ট্রোক। তো এটাকে আপনি কি বলবেন? এটা কি তেল না? এটা কি, এটার সাথে কি সৃজনশীলতা আছে? এখানে কি সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন জড়িত আছে? সুতরাং আমি যখন কি পয়েন্টে থাকবো, আমি একজন এডিটর কিংবা পরবর্তী কোনো পোস্টে থাকবো, যে আমি পলিসি তৈরি করব, আমার টিমকে উদ্বুদ্ধ করব, এবং আমাকে দেখে, আমার পলিসি দেখে, আমার ব্যক্তিত্ব দেখে, আমার নীতি নৈতিকতা দেখে, সৃজনশীলতা দেখে আমার কর্মীরা উদ্বুদ্ধ হবে, একটা গাইডলাইন পাবে। সেই জায়গাটা যদি আমি ঠিক করতে না পারি, তাহলে আমি কিন্তু ওদের মধ্যে সংক্রমিত করতে পারবো না। এটা একটু বড় ব্যর্থতা। দ্বিতীয় বড় ব্যর্থতা হচ্ছে যে, এই যে কথা বলছিল রশিদ ভাই, কর্পোরেট, গত সরকার আমলে যেটা হয়েছে, এখনও আমরা হয়তো এটাই দেখব যে বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিক কর্পোরেটরা এমনভাবে ব্যবহার করছে, সে আবার ভয় পায় যে সরকারের সমালোচনা যদি করি, তাহলে আমার ব্যবসা বাণিজ্য সরকার যদি কোনো হ্যাম্পার করে, আমাকে এনবিআর লাগিয়ে দিল, আমার পেছনে দুদক লাগিয়ে দিল, আমার পোর্টে পণ্য খালাস করতে গিয়ে দেরি করাই দিল। এই যে ভয়, তার হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। সে যতটা সংবাদপত্রের ভালোবাসার জন্য, গণমাধ্যমের প্রতি দরদের জন্য গণমাধ্যম করেছে, তার চেয়ে বেশি তার সম্পদকে পাহারা দেওয়ার জন্য, হাতের হিসেবে করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করেছে। এই ব্যবহারের জন্য কিন্তু একদিকে আমরা অনেক সংবাদকর্মী নিজেরা নতজানু হয়েছি, একদিকে আমাদেরকে মালিকরা আমাদেরকে নতজানু হতে বাধ্য করেছে। পরিবেশটা এভাবেই তৈরি করা হয়েছে। না হয় যদি পাকিস্তানের অবস্থা তো আমাদের চেয়ে খারাপ, সে পাকিস্তানের মানে সেনা শাসনের মতোই তো আসলে, যদি গণতান্ত্রিক পরিবেশ, কিন্তু আমরা জানি যে ওখানে সামরিক বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে। সেই জায়গায় যদি ডন এরকম একটা দাপট নিয়ে সাংবাদিকতা করতে পারে, তাহলে বাংলাদেশের মতো বাস্তবতায় আমরা কেন পারবো না? জি, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে যেন মারুফ কামাল খান, আমরা কিছু জানতে চাইবো যে আসলে স্বাধীন গণমাধ্যমে যে চাওয়াটা, সেটাকে আসলে অলীক স্বপ্ন হয়ে থাকবে কিনা। একই সঙ্গে আরও 2-3টি বিষয় আছে আমাদের আলোচনার মধ্যে, সেগুলোকে একে একে আনতে চাই। তবে এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি, নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন জিয়াউর রহমান, আবু রুশদ এবং আছেন মারুফ কামাল খান। আমরা কিছুক্ষণ আগে যে একটি প্রতিবেদন পেয়েছি বা যে রিপোর্ট পেয়েছি, সেখানে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে রাকসু ও শিবির নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে রাকসুর এক প্রতিনিধি এবং ছাত্রলীগ সংশ্লিষ্ট 2 শিক্ষার্থী আহত হয়েছেন। পাল্টা হামলার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করেছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রেমের প্রস্তাবকে দেয়া কেন্দ্র করে প্রক্টরের কাছে অভিযোগ করেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে ডাকা হলে সাবেক ছাত্রলীগ কর্মী আনাসকে সঙ্গে নিয়ে প্রক্টরের রুমে যান তিনি। এই সময় সেখানে যান রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, জিএস সালমান সাব্বির সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। এক পর্যায়ে প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আনাসকে মারধর করেন সালাউদ্দিন আম্মার সহ রাকসুর নেতারা। এ বিষয়ে আরেকটু তথ্য পেতে আমরা আমাদের সাথে এই আলোচনায় আহসান হাবিব অপু, রাজশাহী প্রতিনিধি, আমাদের সহকর্মী, তাকে যোগ করে দিতে চাই। একটু আহসান হাবিব অপুর কাছ থেকে একটু শুনতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র কি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে এই ঘটনাকে প্রেক্ষিতে, এবং এটি সন্ধ্যার পরেও সেই উত্তেজনা ছিল। মূলত আপনি যেই খবর যতটুকু বলতেছিলেন, তার পরের ঘটনাটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরের কার্যালয়ে যে ঘটনাটা মারপিটের ঘটনা ঘটেছে, এরপরেই রাকসুর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাকসুর নেতৃবৃন্দ তারা যখন তাদের কার্যালয়ে গিয়ে বসে, এরপরেই ছাত্রলীগ সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সে সহ আর কয়েকজন মিলে তাদের উপরে হামলার ঘটনা ঘটছে। এরপর সেখান থেকে এসে লাইব্রেরির আশপাশে অবস্থান নেয় সেই ছাত্রলীগ কর্মী আনাস সহ কয়েকজন। মূলত আজকের বড় ঘটনাটা ঘটেছে যে তারা লাইব্রেরির ভেতরে যখন অবস্থান করছিল, তারপরে সেখানে রাকসুর নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা সেইখানে লাইব্রেরির ভিতরে ঢুকে সেই
কয়েকজন শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রলীগ সংশ্লিষ্ট আনাস সহ কয়েকজন 2-3 জনকে তারা মারপিট করে এবং বেদম প্রহারের পর 2 জনকে তারা পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানায় প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এই ঘটনাতে উত্তেজনাটা হচ্ছে নতুন করে, সেটি হচ্ছে যে ছাত্র দলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছে লাইব্রেরির ভিতরে এই ঘটনাটি এক ধরনের তীব্র নিন্দা জানিয়েছে, তারা এর সাথে দায়ীদের শাস্তিরও দাবি জানিয়েছে। এই অবস্থা নিয়ে এক ধরনের উত্তেজনা, ক্ষোভ, বিক্ষোভ এসব আমরা দেখেছি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি বলছেন যে এই ঘটনাটা তিনি তদন্ত করতে চান এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। এর প্রেক্ষিতে আসলে কারা জড়িত, দুটি বিষয় এখানে আসছে। প্রথমত হচ্ছে রাকসু ভবনে হামলার ঘটনা একটি ঘটেছে, আরেকটি বিষয় হচ্ছে যে লাইব্রেরির ভেতরে মারপিটের একটি ঘটনা ঘটেছে। এই পুরো ঘটনার তদন্তের প্রেক্ষিতে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বলা হয়েছে। তো এই ঘটনাটা আজকে শেষ হলো, এক ধরনের উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে উত্তেজনা তৈরি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আহসান হাবিব আপু, বুঝতে পেরেছি। আবু রুশদ, মানে ছাত্র শিবির কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছে? আমার কথা হচ্ছে এই ঘটনাটা তো একটা কি প্রেম ঘটিত বিষয়ের কারণে ঘটেছে। তো আর বাংলাদেশে এমন অবস্থা দাঁড়িয়েছে, কেউ গান গাইতো, নাচতো, সেগুলো নিয়েও আপনার ঘটনা ঘটছে। এখন প্রেম করার বিষয় নিয়েও এত দূর পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে যে অদ্ভুত একটা বিষয় আর কি। হ্যাঁ, তো এখন আসেন, ছাত্রলীগ হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠন, অস্বীকার করার উপায় নেই, এটা সরকার করেছেন। এখন নিষিদ্ধ সংগঠন হোক আর যাই হোক, তারা তো গিয়েছে প্রক্টরের কাছে, তাই না? সেখানে মানে তারা কি করবেন এটা বিষয়ে সুরা হবে বা নিয়মতান্ত্রিকভাবে হবে সেটা না, কিন্তু এখানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা গিয়ে কেন এখানে বাগড়া দিচ্ছেন, এই বিষয়টা আমার কাছে এটা একটা অন্য ধরনের বিষয় লাগে। ট্যাগ দিয়ে যে দফায় দফায় পেটানো, এটা সেটা আমি আসছি যে এই যে ওনারা যাচ্ছেন, মানে নিজেদের হাতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যে যেটা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়েরও তো কিছু রুলস রেগুলেশন আছে, তাদেরও তো কিছু এগুলো সুরাহা করার ব্যাপার আছে, তাদেরও তো অ্যাডমিনিস্ট্রেশন আছেন। এখন তার বাইরে যদি এনারা এগুলো করতে যান, তাহলে হবে কি, আজকে ধরেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে তাদের এরকম ঘটনা ঘটছে, তখন সাধারণ অন্য কিছু শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে বা আরো অন্য কিছু এরকম হতে পারে। এই জিনিসগুলো যারা নির্বাচিত হয় তাদেরকে তো খেয়াল রাখতে হয়। আর আপনি যেটা বললেন যে এটা কি এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে তারা কি নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে কিনা, এটা আপনি আশেপাশে সব দিকে তাকালেই দেখতে পাবেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তাকালে দেখতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বরং আরেকটা প্রতিবেদনের দিকে একটু মনোযোগ সবার আকর্ষণ করব। সেখানে বলা হচ্ছে যে সরকার হঠাৎ মন্ত্রীদের পুলিশি প্রোটোকল তুলে নিয়েছে। একটি বিবিসি বাংলা এই প্রতিবেদনটি করেছে, আপনাদেরকে একটু দেখাবো যে সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে সরকার হঠাৎ মন্ত্রীদের প্রোটোকল তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে। আমরা এখন পর্যন্ত যেই তথ্যগুলো এই প্রতিবেদন থেকে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় যে ব্যয় আছে সেই ব্যয়টাকে কমাতে এটা করা হয়েছে। 18 জনের এই মন্ত্রীর স্কোর এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে, যার মধ্য দিয়ে আমরা এখন মনে হচ্ছে 90 জন পুলিশ সদস্যকে এই জায়গায় আর কাজে ব্যবহার করার সুযোগ হচ্ছে না। আমি আসবো আপনাদের কাছে মন্তব্যে, তবে এই ফাঁকে এই বিষয় নিয়ে একটু মারুফ কামালের বিশ্লেষণ শুনে তাকে বিদায় জানাতে চাই। মারুফ কামাল, আপনি যদি আমাদের এই প্রতিবেদনটার বিষয়ে একটু যদি মনোযোগ দেন, সেখানে আমরা দেখছিলাম যে হঠাৎ করে এই প্রোটোকল তুলে নেওয়া হলো, ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছে, কিন্তু কতদিন এটা থাকবে সেটা তো নিশ্চিত হওয়া গেল না। বিষয়টাকে কি না, এটা আমি যে কাগজে কাজ করি, এই কাগজে প্রথম এই প্রতিবেদনটা বেরোয়, তারপরে অন্যান্য তারা পিক আপ করেছে, অন্যান্য বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমে পিক আপ করেছে। তো এটা আপনি জানেন যে এই যে এসকর্ট প্রোটোকল, এটা নিরাপত্তা না, নিরাপত্তা প্রত্যেকটা মন্ত্রীর জন্যই আছে, কিন্তু কতগুলো এসকর্ট এবং প্রোটোকল যেগুলো ছিল, এটা প্রধানমন্ত্রী নিজেই তো তার এই যে লটবহর যেটা বিশাল ছিল এটা চেটেছেন। তো সেই আলোকেই আরো মানে মন্ত্রীদের যে এই বিশাল লটবহর, যেটা সঙ্গে বোধহয় একজনের সঙ্গে বোধহয় 6 জন বা 8 জন করে পুলিশ স্কোয়াড, পুলিশেরও তো ঘাটতি আছে, তো সব মিলিয়ে এবং এর সঙ্গে একটা আর্থিক সংশ্লেষ আছে, যার জন্য এটাকে কমানো হয়েছে। যেটা সরকারের ভার্সন, যেটা মানে বা পুলিশের যেটা ভার্সন, এটা কমানো হয়েছে এবং এটা সহসা বাড়ানো হবে এমন মনে করার কোনো কারণ নাই, কিন্তু তাদের সিকিউরিটি যেটা সেটা আছে এবং ঢাকার বাইরে যখন যাবে তখন এটা আরো বাড়বে। জি, অসংখ্য ধন্যবাদ মারুফ কামাল। জিয়াউর রহমান, আপনার এই বিশ্লেষণটা শুনবো এবং একই সঙ্গে আমি একটু সময় দেবেন, আমি একটু ডায়াসে যেতে চাই, সেখান থেকে আমরা একটু অনলাইনগুলো দেখতে চাই। আপনি বলবেন জিয়াউর রহমান।
আমি মনে করি একটা বাস্তবসম্মত এবং ভালো একটি উদাহরণ হলো যদি সত্যিকার অর্থে যে কারণগুলোর কথা বলা হয়েছে। আমরা তো জেনেছি যে পুলিশ সদস্য সংখ্যার ঘাটতি আছে, পাশাপাশি এই এসকর্টের জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয়, গত বছর যখন আন্দোলনটা হয়েছিল 24 জন আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় কিন্তু অনেকগুলো গাড়ি ভাঙচুর হয়েছে, অনেকগুলো গাড়ি পুরানো হয়েছে, যার ফলে পুলিশের কাছে কিন্তু গাড়ির সংকটও আছে। এই ডিউটি পালন করতে গিয়ে যে ব্যাখ্যাটা আমরা পেলাম যে একই গাড়িকে একবার এক মন্ত্রী পৌঁছে দেওয়ার পর আইসে হয়তো আরেকজন মন্ত্রীকে নিতে হচ্ছে বা এরকম ওভার ডিউটি করতে হচ্ছে, যার ফলে পুলিশ সদস্যদের উপরে কিন্তু শারীরিক মানসিক ধকল যাচ্ছিল, আবার গাড়িগুলোর উপরেও কিন্তু সংকট হচ্ছিল, ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছিল এবং ব্যয় তো একটা আছে। তো আমি মনে করি যে একটা ভালো দৃষ্টান্ত, মন্ত্রী হয়েছেন বলে সবসময় শো ডাউন করতে হবে, এসকর্ট লাগতে হবে সেটা না, বরং মন্ত্রী হিসাবে তার নিরাপত্তার যেন নিশ্চিত থাকে সেই জায়গাটা সরকারের নিশ্চিত করতে হবে, নিশ্চিত দিতে হবে। আমি মনে করি ভালো জিনিস। জি, সর্বশেষ আপডেটগুলো দেখে নেই। এটা অনলাইন পোর্টালগুলোর প্রথম আলো এখন পর্যন্ত যেই আপডেট দিচ্ছে, 3 শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাউদ্দিন আম্মার সহ শিবির নেতারা। এখনই আমরা যে আলোচনাটা আসছিলাম, 2018-এর ভোটের রাত ডিসি এবার 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। যদি আবু রুশদ একটু ছোট্ট করে মন্তব্য করেন। এগুলো তো হতেই হবে। আপনার এগুলো, আমি এই পদক্ষেপগুলোকে সমর্থন করি, তার কারণ এদেরকে রেখে সরকার প্রশাসন চালাতে পারবে না। পুলিশও এরকম করা হচ্ছে যে অনেক পুলিশ সদস্যকে, পুলিশ অফিসারকে আপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে পাঠানো হচ্ছে, তার কারণ তারা একটি রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ধ্বংসে এবং যে পরিস্থিতিকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল তার একটা গৃহযুদ্ধের দিকে, এর জন্য এইসব আমলারা দায়ী, এ সমস্ত পুলিশ অফিসার দায়ী। সুতরাং এদের বিরুদ্ধে এই অ্যাকশনগুলোকে আমি যুক্তিযুক্ত মনে করি এবং এ ধরনের যারা আছে তাদেরকে অবসরে পাঠান বা শাস্তির মধ্যে এনে আমাদের প্রশাসনকে সচল করতে হবে। এভাবে চলা যাবে না। তবে এটাও মনে রাখতে হবে, যাদেরকে এখন আনা হবে তারা যেন আবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়। অসংখ্য ধন্যবাদ। আমার পরের অনলাইন পোর্টালটি দেখি, সেই অনলাইন পোর্টাল বিবিসি বাংলা, সেখানেও বলা হচ্ছে যুগ্ম সচিব পদমর্যাদায় 32 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে। একটু আগে যেটা আলোচনা করছিলাম, সরকার হঠাৎ মন্ত্রীদের প্রোটোকল তুলে নিল কেন? শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগপত্র শুনানিতে কি হলো, অভিযুক্ত কারা, আন্দোলন শেষ, এরপর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি? যাই হোক, এই ছিল এখনকার মতো অনলাইন পোর্টাল, যেটি দেখার সুযোগ পেলাম। আমি আর সময় পাচ্ছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জিয়াউর রহমান এবং আবু রুশদ। এই রাতে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।